আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শামসুন নাহার রুবিনা, প্রভাষক গণিত বিভাগ, সরকারি সাদত কলেজ। এখন অনার্স তৃতীয় বর্ষের ক্লাস হবে। পেপার হচ্ছে ডিফারেনশিয়াল জিওমেট্রি। আজ হবে এর তৃতীয় লেকচার। তাহলে ক্লাস শুরু করা যায়। দেখো, আজকে ফার্স্ট টপিকটা হলো ভেক্টর ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল, এক চলকের ভেক্টর ফাংশন। আচ্ছা, প্রথমে আসো যে ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি? যে রাশির মান এবং দিক আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা রাশি কাকে বলে? আমি যে বললাম যে রাশির মান এবং দিক আছে সেই রাশিকে বলা হয় ভেক্টর রাশি। প্রশ্ন হলো যে রাশি বলতে কি বুঝো? রাশি বলতে বোঝায় যে দুটো বিষয় এখানে থাকবে। একটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন আর একটা হচ্ছে সংখ্যাসূচক প্রতীক। এই দুটোর অর্থবোধক সংযোগকে বলা হয় রাশি। একটু বলি যে প্রক্রিয়া চিহ্ন রাশি বলতে এখানে বোঝাচ্ছে যে বীজগাণিতিক রাশি। কি কি থাকবে? একটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন থাকবে, প্রক্রিয়া চিহ্ন। আরেকটা বিষয় হচ্ছে সংখ্যাসূচক প্রতীক। এই দুটো বিষয়ের বিন্যাসকে বলা হয় বীজগাণিতিক রাশি। প্রক্রিয়া চিহ্ন বলতে চারটা চিহ্নকে বোঝায়। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর সংখ্যাসূচক প্রতীক বলতে কি বোঝায়? দেখো, যেমন 3, 5, আবার x, y, এটা হচ্ছে আক্ষরিক প্রতীক, আর এগুলো হচ্ছে 3, 5 হচ্ছে সংখ্যাসূচক প্রতীক। তো এই দুটো জিনিসের বিন্যাসকে বলা হয় বীজগাণিতিক রাশি। একটা উদাহরণ দেই, 4x + 3y, এটা হলো একটা বীজগাণিতিক রাশি। আচ্ছা বলো দেখি, এই রাশির পদ কয়টা? তাহলে পদ কাকে বলে? পদ হচ্ছে একটা রাশির যে অংশ যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকেই এক একটা পদ বলে। তো আমাদের এই রাশিতে বিয়োগ চিহ্ন নাই, শুধু যোগ চিহ্ন আছে। তাহলে যোগ চিহ্ন যে দিয়ে যুক্ত হয়েছে কে 4x আর 3y। এই 4x হচ্ছে একটা পদ, 3y হচ্ছে আরেকটা পদ। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আচ্ছা, কোথা থেকে কোথায় গেলাম? ভেক্টর। আমার ছিল যে ভেক্টর বলতে আমরা কি বুঝি? যে রাশির মান এবং দিক আছে তাকে ভেক্টর রাশি বলে। রাশি বলতে কি বুঝি? এই দুটার বিন্যাসকে রাশি বলে। আর রাশির মধ্যে এবার পদটা দেখালাম। এখন আসলে ফাংশন বলতে কি বুঝি? ফাংশনটা কি?
ফাংশন হচ্ছে একটা ফাংশন লিখি, আমরা চিনি তাই না, অবশ্যই চিনি। এটা ধরো কি ধরবো, এক্স স্কোয়ার ধরে বললাম। প্রশ্ন হলো ফাংশন বলতে কি বুঝো? এক্স এর একটি নির্দিষ্ট মানের জন্য যদি ওয়াই এর কেবল একটি মান পাওয়া যায় তাহলে ওয়াই কে বলা হবে ফাংশন। কার ফাংশন? এক্স এর ফাংশন। এখন দেখো এক্স এর মান আমি ধরলাম 3, তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি? 9। তাহলে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য আমি ওয়াই এর কিন্তু কেবল একটা মানই পেলাম, সেটা হচ্ছে 9। 3 এর জন্য 9। এইরকম যদি রিলেশন হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? ফাংশন বলতে পারি। এই হলো ফাংশন। ফাংশনের ক্ষেত্রে আবার ডোমেন রেঞ্জ আসে। এখানে এক্স এর যে মানগুলো আমরা বসাবো সেগুলো হচ্ছে ডোমেন, আর এর সাপেক্ষে এক্স এর এই মানগুলোর সাপেক্ষে আমি ওয়াই এর যে মানগুলো পাবো সেটা হচ্ছে রেঞ্জ। গেল ফাংশন গেল। এরপর ফাংশন গেল, এবার হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলো। ভ্যারাইটি, দেখো নাম থেকেই কিন্তু সংজ্ঞাটা মনে রাখার মানে একটা সহজ হয়, নামটা যদি বুঝো। ভ্যারাইটি ভিন্নতা। ভিন্নতা কিসের ভিন্নতা? মানের ভিন্নতা। তো যে রাশি বা প্রতীকের কি আছে? মানের ভিন্নতা আছে, সেই তাকে আমরা কি বলবো? চলক বলবো। তাহলে সুন্দর করে বললে কি বলবো? যদি তোমাকে বলা হয় চলক বলতে কি বোঝো, তুমি কি বলবে? বলবো যে চলক হলো একটা প্রতীক যার মানের পরিবর্তন গেল। আমাদের আলোচ্য বিষয় কিন্তু এগুলো না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শব্দ ধরে ধরে দেখে বুঝালাম জিনিসটা কি। এখন আমাদের বিষয় হচ্ছে ভেক্টর ফাংশন বলতে কি বোঝাও। যেহেতু ফাংশন বলা হচ্ছে তাহলে কি তার ডোমেন থাকবে, রেঞ্জ থাকবে। তো একটা ফাংশনকে আমি কি বলবো? ভেক্টর ফাংশন বলবো। একটা ফাংশনকে ভেক্টর ফাংশন বলা হবে যদি তার ডোমেন হয় এইটা, আর রেঞ্জ হয় এটা। কি হবে? ডোমেন হবে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, আর রেঞ্জ হবে ভেক্টর সেট। এই তাহলে একটা এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল হচ্ছে এফ ভেক্টর অফ এক্স ওয়াই জেড। দেখো আমি একটু বলি, ভেক্টর ফাংশন, একটা ফাংশনকে আমি ভেক্টর ফাংশন বলবো যদি সেই ফাংশনটির ডোমেন হয় বাস্তব সংখ্যার সেট এবং রেঞ্জ হয় ভেক্টর সেট। এক্সাম্পল দিলাম এফ ভেক্টর অফ এক্স ওয়াই জেড। এরা কি? এরা হচ্ছে চলক। এক্স ওয়াই জেড হচ্ছে চলক এবং তারা কি হবে? তারা হবে বাস্তব সংখ্যার সেট। আর এফটা কি এখানে ফাংশন, হ্যাঁ, ওটা এখানে রেঞ্জ। এই রেঞ্জটা হচ্ছে কি হবে? ভেক্টর সেট হবে, যার জন্য আমি এই এফ এর নিচে ভেক্টর চিহ্ন দিয়ে দিচ্ছি। এই গেল। তবে আমার ভেক্টর ফাংশন তো তুমি পেলে, কিন্তু এখানেই কিন্তু শেষ না। আমার বলা হয়েছে ভেক্টর ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। ভেরিয়েবল থাকবে একটা, কিন্তু আমার এখানে ভেরিয়েবল হচ্ছে 3টা। তাহলে 3টাকে আমি একটাতে নিব। কিভাবে নিব দেখো। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি f1 of x y z I pair plus f2 x y z z pair plus f3 of x y z k pair। তাই না? এটাকে আমি এভাবে লিখলাম, লিখা যায়, অবশ্যই যায়। এখন আমার চলক হচ্ছে 3টা, এটাকে আমি একটাই নিতে চাই। কিভাবে নেব? f1 f2 f3 ফাংশনকে পরামিতি টি দ্বারা প্রকাশ করব। টি দ্বারা প্রকাশ করলে কি ঘটনা ঘটবে?
আমি আর নিচে যেতে চাচ্ছি না, আমি এখন উপরে যাব। একটু উপরে নেব, তাহলে কি পাবো? দেখো কি বললাম, F1, F2, F3 এই ফাংশন তিনটিকে আমি পরামিতি t দ্বারা প্রকাশ করলে কি পাবো? f vector of t equal to f1 of t I pay plus f2 of t z pay plus f3 of t k pay। এই দেখো হয়ে গেল, এবার হয়ে গেল ওয়ান ভেরিয়েবল ভেক্টর ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। এই যে এটা হয়ে গেল ভেরিয়েবল। এখন একটা কি করলাম, চলক ছিল তিনটা, তাকে পরামিতি টি এর মাধ্যমে নিয়ে আসলাম। পরামিতি কাকে বলে? একাধিক চলককে এক চলকে পরিণত করাকে পরামিতি বলে। ছিল তিনটা চলক, তাকে আমি একটা চলকে পরামিতির সাহায্যে এক চলকে পরিণত করে নিয়ে আসলাম। তাহলে এটাই হচ্ছে আমার ভেক্টর ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। এটা হচ্ছে পরামিতিক আকারে প্রকাশিত ভেক্টর ফাংশনের একটা ভেক্টর ফাংশন গেল। তাহলে এটা নিয়ে এ পর্যন্ত। এখন আমি অন্য টপিকে যাব। দেখো এটা নিয়ে আশা করি বুঝতে পারবে, আর কথা বলার প্রয়োজন নেই। এবার আমি দেখব হলো একক স্পর্শ ভেক্টরে, একক স্পর্শ ভেক্টর ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। দেখো সেটা আবার কি, খুবই মজার জিনিস। একক স্পর্শ ভেক্টর ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। এটা কি দেখো, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর কাকে বলে? একক প্রশ্নটা আমার আগে লেখা উচিত ছিল। প্রশ্নটা হবে এরকম যে একক স্পর্শ ভেক্টর কাকে বলে? উত্তরটা কি বলবে? বলবো এভাবে, দেখো কোনো বক্ররেখার উপর, আমি একটা বক্ররেখা আঁকলাম, সুন্দর করে আঁকবে, আমার আঁকাটা ভালো নয়, তোমরা কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবে। একটা বক্ররেখার উপর কোনো বিন্দুতে নিলাম একটা বিন্দু, বোঝা যাচ্ছে কিনা, নিলাম একটা বিন্দু, কোনো বক্ররেখার উপর কোনো একটা বিন্দু নিলাম, সেই বিন্দুতে স্পর্শক বরাবর একক ভেক্টরকে একক স্পর্শ ভেক্টর বলে। তাহলে কি হলো, একটা কার্ভ নিলাম, সেই কার্ভের উপর একটা বিন্দু নিলাম, যে কোনো একটা বিন্দু হলেই হলো, আমি আমার সুবিধা মতো নিলাম, এখানে নিলাম, তারপর সেই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম। স্পর্শক বরাবর যে একক ভেক্টরটি কাজ করছে সেই ভেক্টরকে বলা হয় একক স্পর্শ ভেক্টর। শেষ। এককে আমরা জানি যে ইহাকে সাধারণত টি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, ট্যানজেন্ট থেকে টি। ভালো করে লিখি, পছন্দ হয়ে গেছে, টি ভেক্টর। এই তাহলে কি একক স্পর্শ ভেক্টর বলতে কি বুঝো, যে কোনো বক্ররেখার উপর কোনো বিন্দুতে স্পর্শক আঁকবো, সেই স্পর্শক বরাবর যে একক ভেক্টরটি কাজ করে সেই ভেক্টরকে বলা হয় একক স্পর্শক ভেক্টর। গেল। এবারে প্রশ্ন হলো
এই টি এর মানটা বের করো। এটা কিন্তু পরীক্ষায় আসে, টি এর মান বের করো। প্রশ্নটা কি হবে, যে কোনো বক্ররেখার উপর কোনো বক্ররেখার স্পর্শক বরাবর একক ভেক্টর নির্ণয় করো। আমি লিখে দিলে ভালো হবে। আর মূল কথা হচ্ছে তোমার এই টি এর মানটা বের করতে হবে। প্রশ্ন হলো বক্ররেখার কোনো বিন্দুতে একটি বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর একক ভেক্টর নির্ণয় করে। এভাবে প্রশ্ন হতে পারে, কিংবা বলতে পারে যে দেখাও যে টি ভেক্টর ইকুয়াল টু dr ভেক্টর ds ইকুয়াল টু r ভেক্টর প্রাইম। এটাও হতে পারে, আবার এটাও হতে পারে, টি ভেক্টর dr ভেক্টর du ইকুয়াল টু r ভেক্টর ডট। দেখো এটাকে আমরা বলি প্রাইম আর এটাকে বলি ডট। যখন এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে তখন হচ্ছে প্রাইম চিহ্নটা ব্যবহার করব, যখন ইউ এর সাপেক্ষে হবে তখন ডট চিহ্ন ব্যবহার করব। এস মানে হচ্ছে চাপ দৈর্ঘ্য আর ইউ মানে হচ্ছে পরামিতি। তুমি যে কোনো একভাবে প্রমাণটা শিখবে, তারপর প্রশ্ন যদি বলে এস দিয়ে এটা প্রমাণ করো তাহলে শেষে এটা দিয়ে দিবে, আর যদি বলে যে না ডট দিয়ে প্রমাণ করো সেক্ষেত্রে এটা দিয়ে একভাবে করলেই হলো, এস দিয়ে করো অথবা ইউ দিয়ে করো, একভাবে করো, কিন্তু শেষ লাইনে যে তুমি কোশ্চেন অনুযায়ী অ্যান্সারটা লিখবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা শুরু করি। প্রশ্নটা মুছে ফেলি, জায়গা নিচ্ছে। এটা আমাদের মাথায় থাকবে যে টি ভেক্টরের মানটা আমরা বের করবো। আমরা দেখবো যে টি ভেক্টরের মান হচ্ছে আর ভেক্টর প্রাইম, এটা আমাকে প্রমাণ করতে হবে বা বের করতে হবে, এটাই হলো। আচ্ছা, কিভাবে প্রমাণ করবেন? প্রমাণের শুরুতেই আমি একটা চিত্র আঁকতে চাই। দেখো তুমি সুন্দর করে কম্পাস দিয়ে ধরে ধরে করবে, সুন্দর হবে চিত্রটা। একটা বক্ররেখা নিলাম, আঁকলাম, একটা বক্ররেখা আঁকলাম, সেই বক্ররেখার উপর পাশাপাশি দুটো বিন্দু নিলাম, একটা নাম দিলাম পি। আচ্ছা, চিত্রটা আমার রাখা দরকার, আমি এটা এক সাইডে আঁকি, এক সাইডে আঁকি, এটা রেখে চিত্রটা রেখে তারপর প্রমাণ করবো। এটা এখানে লিখবো না, এই পাশে লিখবো। আমি বলি কি করলাম, বলি দেখো প্রথমে আমি একটা বক্ররেখা নিলাম, সেই বক্ররেখার উপর পাশাপাশি দুটো বিন্দু নিলাম, একটা নাম দিলাম পি আর একটা নাম দিলাম কিউ। এই পি কিউ হচ্ছে কোনো বক্ররেখার উপর পাশাপাশি অবস্থিত দুটো বিন্দু। আচ্ছা, তারপর মূল বিন্দু ও, এই মূল বিন্দুর সাপেক্ষে
পি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম আর, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর। এখন আমাকে বলো যে অবস্থান ভেক্টর বলতে কি বুঝো? অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর দ্বারা আসলে বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। অবস্থান ভেক্টর দ্বারা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করি। যদি তোমাকে বলা হয় যে অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও, তখন তুমি কিভাবে বলবে? বলবে যে সমতলে সমতলে একটি বিন্দু নিলাম, একটি নির্দিষ্ট বিন্দু নিলাম ও একই সমতলে অবস্থিত অপর একটা বিন্দু নিলাম। ধরি আমার এখানে ধরো পি ধরলাম, আমি ওই কিউটা বাদ দাও, আমি এখানে আলাদা একটা করি। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়, আমি অবস্থান ভেক্টরটা একটু বুঝাই তোমাদের, তোমরা জানো তারপরেও আমি একটু রিপিট করি। কোনো সমতলে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম ও একই সমতলে অপর একটা বিন্দু নিলাম, নাম দিলাম এ। এবার আমি ও এবং এ এই দুটো বিন্দু যোগ করব। করো যোগ। যোগ করলে যে ও এ ভেক্টর উৎপন্ন হলো, ও এ ভেক্টর আমরা পেলাম যোগ করার ফলে। কাকে যোগ করলাম? এই মূল বিন্দু বা একটা স্থির বিন্দু, স্থির বিন্দুটা কি আমরা মূল বিন্দু, স্থির বিন্দু আর অপর একটা বিন্দু যোগ করলাম। যোগ করার পর আমরা কি পেলাম? ও এ ভেক্টর পেলাম। এই ও এ ভেক্টরই হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। বাস, এবার ওটা চিন্তা করো। আমরা এখানে একটা বিন্দুর কথা চিন্তা করছি এ, ওখানে একটা বিন্দু না, ওখানে দুটো বিন্দু আবার চিন্তা করছি, পি একটা কিউ একটা। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হওয়ার কথা? ওপি। ওপি ভেক্টর, ভেক্টর চিহ্ন দিনে ওপি ভেক্টর। আর ও কিউর ভেক্টর হবে এটা এটা। তাহলে কি পেলাম? বক্ররেখার উপর পাশাপাশি দুটো বিন্দু নিলাম পি কিউ। তারপর কি যে ও বিন্দুর সাপেক্ষে পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে কি ধরলাম? আর ভেক্টর এবং আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর। এগুলি কিন্তু আমার ধরে নেয়া, এই যে আর ভেক্টর এটা কিন্তু আমার ধরে নেয়া, আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর এটা কিন্তু আমার ধরে নেয়া। আচ্ছা, তাহলে কি পেলাম? ওপি ভেক্টর পেলাম, আর ভেক্টর, আর ও কিউ ভেক্টর পেলাম, আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর। এই ভেক্টরটা চিহ্নটা নিচে দাও, দিলাম। এখন বাকি রইল কে? বাকি রইল হলো পি কিউ। পি কিউ, ও পি পেলাম, ও কিউ আছে, তাহলে এই দুজনের মান আছে। এখন আমার পি কিউ দরকার, তাহলে বের করো পি কিউ মান। কিভাবে বের করবো? ত্রিভুজ থেকে বের করবো। ত্রিভুজ ও পি কিউ, এখান থেকে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর। এটা তো আমরা জানি ত্রিভুজ সূত্র থেকে। আচ্ছা, গেল। তাহলে এখান থেকে আমি এর মান আমার হাতে আছে, এর মানও আমার হাতে আছে, তাহলে পি কিউ এর মান পেলাম কি? পি কিউ ভেক্টরের মান পেলাম ডেল আর ভেক্টর। পাওয়া গেল ডেল আর। ওটা আমি আগেই নামটা লিখে ফেলছি, দেখছো? এই যে ডেল আর কিন্তু এভাবে পেলাম। আচ্ছা, ভালো কথা, পেলাম। এখন আবার মনে করব। কি মনে করব? একটা নাম দিলাম এখানে, আরেকজনকে নিয়ে আসলাম এ। মনে করি বক্ররেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু এ হতে, আমি কিন্তু চিত্র দেখে দেখে বলছি, চিত্রটা যদি তোমরা বুঝো তাহলে কিন্তু মুখস্থ করার কিছু নেই, নিজের মতো করে লিখতে পারবা। কি বললাম? যে এখন আমি ধরে নিচ্ছি যে বক্ররেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু এ, এ হতে পি এবং কিউ এর চাপ দৈর্ঘ্য যথাক্রমে কত হবে? এপি ইকুয়াল টু, এটা আমি ধরে নিলাম এস, এই মানটা আমি, এস কিন্তু এখানে স্মল এস, আর এ কিউ হচ্ছে এস প্লাস ডেল্টা এস। এপি হচ্ছে চাপ আর এ কিউ হচ্ছে আরেক চাপ। এপির মানটা আমি ধরলাম, চাপ দৈর্ঘ্যের মানটা ধরলাম আমি এস, আর এ কিউ এর চাপ দৈর্ঘ্যের মান ধরলাম এস প্লাস ডেল্টা এস। আচ্ছা, ধরলাম। চাপ তো বুঝবো আশা করি। এই যে এটা কার?
যেটা কাট হয়ে আছে সেটাকে হচ্ছে চাপ বলা হয়। এখন আমার দরকার পি কিউ চাপের মান কত। একটা জিনিস খেয়াল করো, পি থেকে কিউ যেটা ভেক্টর চিহ্ন দেওয়া যেখানে, সেটা কিন্তু স্ট্রেট লাইন। আবার পি কিউ এর পাশে যেটা আছে সেটা কিন্তু স্ট্রেট লাইন নয়, সেটা আবার বক্ররেখা, কার্ভ। একটা স্ট্রেট লাইন, একটা কার্ভ। সেই কার্ভটা কিন্তু এখানে আমার কি কার্ভ না, কার্ভের উপরেই তো আমি নিলাম দুজনকে। এটা হচ্ছে চাপ, একটা হচ্ছে চাপ পি কিউ চাপ, আর একটা হলো পি কিউ, এটার কি বলবো, এটা হলো জ্যা। জ্যা কার থাকে? জ্যা থাকে হচ্ছে বৃত্তের। জ্যা কাকে বলে? বৃত্তের উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে আমরা জ্যা বলি। এটাকে কেন্দ্র করে তুমি বৃত্ত আঁকো, তাহলে তুমি চাপও পাবে, আবার তার মধ্যে আবার আমরা ত্রিভুজ এঁকে ফেলছি। এখন আমার দরকার হচ্ছে চাপ পি কিউ এর মানটা জানা দরকার। তাহলে বের করো। সুতরাং চাপ পি কিউ ইকুয়াল টু চাপ কি হবে? এপি, এপি না, বড়টা আগে দিতে হবে, এ কিউ মাইনাস চাপ এপি। চাপের মানটাকেই বলা হয় চাপ দৈর্ঘ্য। তাহলে এপি এ কিউ এর মান কত? চাপ দৈর্ঘ্য কত ছিল? এস প্লাস ডেল এস, মান বসাও, এস প্লাস ডেল এস, আর এটার মান হচ্ছে এস, তার মানে ডেল এস। তাহলে দেখো তুমি দুটো মান পেলে, যে পি কিউ এর মান হচ্ছে, যেটা পরে আসবে এখানে পি কিউ ভেক্টরের মান হচ্ছে ডেল আর ডেল্টা আর চাপ পি কিউ এর মান পেলাম ডেল এস। দুইটা জিনিস, এই দুটো জিনিস মাথায় রাখো। এরপরে আমি চলে যাচ্ছি, এখানে খুব মজার জিনিস আছে। এখন আমরা কি পেলাম? আমরা পেলাম চাপ পি কিউ, চাপ পি কিউ এর মান পেলাম ডেল এস, আর জ্যা পি কিউ এর মান যদি চাই তাহলে মানটা বের করতে হবে এইখান থেকে। পি কিউ ভেক্টরের যে মান, সেই মানটা হবে জ্যা পি কিউ এর মান। তাহলে মানটা কি ছিল? এটার মান ছিল আবার ডেল্টা, অ্যাবসলিউট ভ্যালু, মানে কি ভেক্টরের মানটা আমি নেব, মানটা নেব। এখন একটা ব্যাপার ঘটবে, যখন এটা মুছে ফেলি তাহলে নিচে আচ্ছা থাকুক, অসুবিধা নেই। দেখো যখন কিউ টেন্ডস টু পি, দ্যাট মিনস ডেল এস টেন্ডস টু 0 হয়, তখন জ্যা পি কিউ ইকুয়াল টু চাপ পি কিউ। দেখো এটা খুব মজার একটা ব্যাপার। যখন কিউ টেন্ডস টু পি, কিউ বিন্দুটা পি বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে, যখন কি কিউ বিন্দু পি এর দিকে অগ্রসর হচ্ছে, তো কিউ যখন আসছে, কমছে, মান কমছে, কমতে কমতে কি পি এর কাছাকাছি আসছে, তখন কি ঘটনা ঘটবে? এই কথাটার মানে কি? কিউ যদি পি এর দিকে আসে তখন কি ঘটনা ঘটবে? ডেল এস, চাপ দৈর্ঘ্যের যে পরিবর্তনটা ছিল তার মানটা হয়ে যাবে 0। যখন কিউ পি এর দিকে ধাবিত হবে তখন চাপটা কি হয়ে যাচ্ছে, চাপ দৈর্ঘ্যের মানটা কি হবে? 0-র দিকে ধাবিত হবে। এইটা থাকছে না, এই কাপটা থাকছে না, ডেল এস 0, তার মানে কি চাপ দৈর্ঘ্যটা থাকছে না। না থাকলে তখন কি হবে? তখন জ্যা পি কিউ যেটা আছে, এইটা স্ট্রেট লাইনটা,
জ্যা পি কিউ যেটা আছে আর চাপ পি কিউ সেম হয়ে যাবে। তার মানে কি এইটা এই কার্ভটা থাকছে না, সেটা এইখানে চলে আসছে। এই জ্যা পি কিউ এবং চাপ পি কিউ দুটা সমান হয়ে যাচ্ছে। কখন? যখন আমার চাপ দৈর্ঘ্যের পরিবর্তনটা হচ্ছে জিরো। চাপ দৈর্ঘ্যের পরিবর্তন জিরো মানে কি পরিবর্তন হচ্ছে না, তখন এটা এই জ্যা পি কিউ এবং চাপ পি কিউ এই দুইটা মান সমান হয়ে যাচ্ছে। এই কথাটাকেই আমি এখন দেখো এইভাবে লিখতে পারি, লিমিট ডেল এস টেন্ডস টু জিরো। জ্যা পি কিউ এর মান কত? এটা। আর চাপ পি কিউ এর মান কত? ডেল এস। এই দুটো লাইন থেকে আমি এটাকে গাণিতিকভাবে, এটা বাংলায় লিখলাম, এটাকে গাণিতিকভাবে প্রকাশ করলাম। এটা আর এটা সেম কথা। যখন ডেল্টা এস এর মান জিরো বা জিরোর দিকে ধাবিত হচ্ছে, অগ্রসর হচ্ছে, তখন আমার জ্যা পি কিউ এবং চাপ পি কিউ এই দুটো সমান হয়ে যাচ্ছে। হোক সমান। সমান হলে এখন আমার কাজ আরো সহজ হয়ে গেল। এখন আমি শেষ প্রান্তে চলে আসছি, লিমিট ডেল এস টেন্ডস টু জিরো। তাহলে ডেল আর ডেল এস, এটার মান হচ্ছে 1। আর এইটাকে কি লেখা যায়? এখন এই ডেল আর ভেক্টর হয়ে যাবে dr। দেখো কোথায় লিখবো, আমি তো জায়গা খুঁজে পাই না। এখন আমি উপরে চলে যাই, এটার প্রেক্ষিতে আরো কথাবার্তা বলতে হবে, সুতরাং ওই লাইনটা থাকা দরকার। এই লাইনটাকে এখন আমি এভাবে লিখতে পারি, কি লিখতে পারি? এটাকে এভাবে লেখা যায়, ডি আর ভেক্টর ডিএস ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন আমার কাজ শেষ। এখন আমি সর্বশেষে যে লাইনটা পেলাম সেখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি বলো দেখি। প্রথম খুব সহজ যে কথা, সেটা হচ্ছে আমি এখানে যে ভেক্টরটা পেলাম সেই ভেক্টরের মান হচ্ছে 1। আর আমরা জানি যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে আমরা কি বলবো? যেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ডি আর ভেক্টর ডিএস ইকুয়াল টু আর ভেক্টর প্রাইম একটি একক ভেক্টর। ভেক্টর যা বক্ররেখার পি বিন্দুতে স্পর্শক বরাবর অবস্থিত। ঠিক আছে, তাহলে কি বলবো? আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম? আমাদের সিদ্ধান্ত কি? আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই ভেক্টরটি একক, এখানে তো কোনো দ্বিমত নাই, এবং সেটা কোথায় কাজ করতেছে? এটা হচ্ছে বক্ররেখার উপর যে পি বিন্দু আছে সেই বিন্দুতে যে আমাদের স্পর্শক বরাবর কাজ করছে। আচ্ছা, এখন সুতরাং পি বিন্দুতে একক স্পর্শ ভেক্টর, এখন পি বিন্দুতে একক স্পর্শ ভেক্টর যদি টি ভেক্টর হয়। এখন পি বিন্দুতে একক স্পর্শ ভেক্টর যদি টি ভেক্টর হয়, তাহলে আমরা বলতে পারি যে টি ভেক্টর ইকুয়াল টু ডি আর ভেক্টর ডিএস ইকুয়াল টু আর ভেক্টর প্রাইম। শেষ, বেরিয়ে গেল। আমার তো টার্গেটই ছিল যে একক স্পর্শ ভেক্টরের মানটা আমি বের করব। মান বের করলাম, এটা এখানে প্রাইম হবে না, এটা প্রাইম দিচ্ছি কেন? এটা এখন দেখো, যদি তোমার প্রশ্নে এই প্রাইম না ব্যবহার করে যদি ডট ব্যবহার করো, তুমি কি করবে? সবকিছু ঠিকঠাক রাখলে লাস্ট লাইন এসে দিয়ে দেবে এত। সুতরাং ডি আর ভেক্টর ডি ইউ ইকুয়াল টু আর ভেক্টর ডট।
ব্যাস, শেষ। প্রশ্নটা যেভাবে যাবে উত্তরটা ফিনিশিংটা সেভাবে টানবা। প্রমাণ তুমি এক স্টাইলেই করো, তোমার এই এস এর জন্য একরকম, ইউর জন্য একরকম করা দরকার, একরকম একটা শেখো, তারপরে শেষে তুমি প্রশ্ন যেভাবে চাবে সেভাবে, এস দিয়ে চাইলে প্রাইম দিয়ে চাইলে একরকম, লাস্ট লাইনে রেখে দেবে এইটা। আর যদি বলা হয় যে একক স্পর্শ ভেক্টরের মানটা বের করো, তাহলে তো কোথায় নেই, তুমি এস ব্যবহার করতে পারো বা ইউ ব্যবহার করতে পারো, যে কোনো একটা করলেই হবে। ওকে, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।